অভ্র উঠে বারান্দার অপর কোণে যায়। জানো, মায়ের ফুলের গাছের শখ ছিল, বিশেষ করে বেলি ফুলের। তাই বাবা এই বারান্দাটা ফুলের টব দিয়ে ভরে রেখেছে। ছোটবেলায় আমার এই জায়গায় বসে পড়াশোনা করাটা খুব পছন্দের ছিল, কারণ এখান থেকে বেলি ফুলের মোহনীয় সুবাস আসত। অভ্র সেখান থেকে নিচে পড়ে থাকা কতগুলো বেলি ফুল তুলল, এসে সুরভির সামনে বসে তার বেনির ফাঁকে ফাঁকে সে শুভ্র বেলি ফুল গাঁথতে গাঁথতে বলল, আমারও বেলি ফুলের সুরভি ভীষণ পছন্দ। সে উপরে তাকায়, সুরভির চোখে খানিকটা বিস্ময় অথবা প্রশ্নের ঝলক দেখতে পায়। তার নিঃশ্বাসটা গভীর, ঠোঁট নড়ছিল কিছু বলার জন্য, কিন্তু কোনো শব্দ আসে না। অভ্র হেসে বাম হাত ধরে অনামিকা আঙ্গুলের আংটিটির ভেতর সুন্দর করে একটি শুভ্র বেলি ফুল গুজে দেয়। তারপর তার হাত দিয়ে বেলি ফুলে আলতো করে চুমু খায়। তার ঠোঁটের ছ লাগেনি সুরভির আঙুলে, অথচ তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসলো। সে হাত সরিয়ে অস্বস্তি নিয়ে উঠে দাঁড়ায়। আমার একটু না অনেক ঘুম ধরেছে, আমি যাই। সুরভি তড়িঘড়ি করে চলে যাওয়ার পূর্বে আবারও পিছনে তাকায়, আমতা আমতা করে জিজ্ঞেস করে, আচ্ছা, মেঘলার সাথে আপনার কি সম্পর্ক? মেঘলা আমার। অভ্র বলতে চাচ্ছিল, কিন্তু এর পূর্বে সুরভি নিজেই বলে, থাক, আমার মনে হয় আপনাদের ব্যক্তিগত ব্যাপারে আমার প্রশ্ন করা উচিত হবে না। বলে সে আবারও তড়িঘড়ি করে যেতে নিলে পায়ে ব্যথা পায়, তবুও সেখান থেকে দৌড়ে পালায়। সে যাবার পরে অভ্র দেখে সেখানে বেলি ফুল পড়ে আছে। সে ফুলটা তুলে তার পকেটে রেখে দেয়। মায়ের বাসায় আসতে আসতে অনেক রাত হয়। সে গাড়ি তাদের সোসাইটিতে ঢোকানোর সময় দেখে জোহান জগিং করছে। এত রাতে তাকে জগিং করতে দেখে মায়া অবাকই হয়। সে নিজের গাড়ি গ্যারেজে পার্ক করে এসে তার সাথে দেখা করতে আসে। তুমি এখানে মাত্র এলে নাকি? জোহান অবাক হয়। আমার কথা বাদ দাও, তুমি এত রাতে এখানে জগিং করছো কোন দুঃখে? কয়েকদিন পর অ্যালবাম রিলিজ হবে, এর আগে ফিট হতে হবে, তো তাই ডায়েট এক্সারসাইজ সব করছি। টাইম ছিল তাই ভাবলাম করে নেই। ট্যালেন্ট প্রয়োজন তোমার অ্যালবামের জন্য, ফিট না। হেলদি জীবন তোমার নিজের জন্য হতে হবে, কাউকে দেখানোর জন্য না। ওকে ম্যাম, আপনি যেমন বলেন। জোহান তার পকেট থেকে চকলেট বের করে বলে, তোমার জন্য। মায়া হেসে চকলেটটা নিয়ে বলে, চকলেট পকেটে নিয়ে ফিট হবার কথা বলছো? তোমার কোনো কাজ আছে? কেন, এমনিই ছাদে যেতাম। আমার ঘুম আসছিল, আর আগামীকাল ঘরের কাজে এক জায়গায় যেতে হবে, তাই আজ জলদি শুয়ে পড়ব। কোথায় যাবে? আমার এক চাচা আছেন, আজমল চাচা, ওনাদের বাড়িতে। আমাকে বিদেশে পাঠানো থেকে শুরু করে সেখানে পড়াশোনার সব খরচ উনি পাঠিয়েছিলেন। বাবার সাথে ভালো সম্পর্ক না থাকলেও আমাদের অনেক আদর করেন। গত সপ্তাহে যাবার কথা ছিল, কিন্তু মালার বিয়ের জন্য যেতে পারিনি। আর আজও যাবার কথা ছিল, কিন্তু ডিনারের জন্য যাইনি। কখন যাবে? আগামীকাল বিকেলে। একা? আমি যেতে পারি। এই সপ্তাহ থেকে তো মিউজিক ক্রিয়েটিং, রেকর্ডিং, শুটিং, ফটোশ্যুট সব শুরু। এরপর কোথাও যেতে পারবো না। আসো, আমরাও একলা এতটা পথ পাড়ি করতে হবে না। আর তোমাকে দেখে চাচা দাদিও অনেক খুশি হবেন। তাহলে ফোন দিও। ওকে, তাহলে বাই, টাটা। বিদায় দিও। মায়া কিছু মুহূর্ত সেখানেই দাঁড়িয়ে থাকে। জোহানকে যেতে দেখে নিজে ভেতরে ঢোকে। তার হাতের চকলেটটা দেখে হাসে। গত এক সপ্তাহে একদিনও জোহান তার অফিসের টেবিলে তার জন্য চকলেট রাখতে ভোলেনি। আজ অফিস ছিল না তাদের, তবুও জোহানের কাছ থেকে সে চকলেট পেয়ে গেল। পরদিন বিকেলে জোহান দাঁড়িয়ে বাহিরে তার গাড়ির সাথে অপেক্ষা করছিল মায়ের জন্য। মায়া কলে বলেছিল তার আসতে সর্বোচ্চ 5 মিনিট লাগবে। তেমন হয়ও, সে 5 মিনিটে এসে হাজির হয়। জোহান তাকে দেখে ভুরু কপালে তুলে বলে, কি ব্যাপার, আজ সেজেগুজে যাওয়া হচ্ছে? কোথায় সেজেগুজে যাচ্ছি? লাল সালোয়ার কামিজ পরেছ, সাথে কাজল ও টিপও দিয়েছ, দ্যাটস নিউ। সালোয়ার কামিজ না পরলে সেখানে যে দাদি 2 ঘন্টার জন্য জ্ঞান দিয়ে মাথা খারাপ করে দিত। যদিও দাদি মানুষকে মনে রাখতে পারে না, কিন্তু তবু এই রিস্ক আমি নিতে পারবো না। জোহান হাসে তার কথায়। সুন্দর লাগছে, লাল রং তোমার উপর মানায়। প্রশংসাটা শুনে মায়ের গালটাও খানিক লাল হয়ে আসে। জোহান বলে, বসো তাহলে,
আমাকে রাস্তা দেখিয়ে দিও। চাবিটা দাও। তুমি গাড়ি চালাবে? তুমি প্যাসেঞ্জার প্রিন্সেস হয়ে আসো, আমি গাড়ি চালাচ্ছি। ও হ্যালো মিস্টার, প্রথম দিনের কথা ভুলে গেছো? দ্রুত বাইক চালিয়ে তোমাকে সহি সালামত কোম্পানির সামনে পৌঁছেছি। তোমার থেকে ভালোই গাড়ি চালাতে পারবো আমি। চাবিটা দাও। তুমি প্যাসেঞ্জার প্রিন্স হয়ে বসো, আমি তোমাকে আমাদের গন্তব্যে পৌঁছানোর কাজ করছি। ওকে ম্যাম, যা হুকুম আপনার। জোহান মায়ের হাতে চাবিটা দিল। তারা গাড়িতে উঠে বসে। মায়া গাড়ি চালানো শুরু করে। জোহান জিজ্ঞেস করে, তাহলে তোমার কেমন চাচা হয় আজমল সাহেব? তুমি ওনাকে চেনো? ম্যাডাম, আপনি ভুলে যাচ্ছেন, আমি আগে অভিনয় করেছি। আজমল সাহেবের সাথে 1-2 বার কাজ হয়েছে। এছাড়াও উনি তো ইনারার চাচা, সেই হিসেবে দেখা হয়েছে। ও, তো বললে না তোমার কেমন চাচা হয়? বাবার চাচাতো ভাই। মানে ইনারা তোমার চাচাতো বোন হবে? কাইন্ড অফ। ইনারার বাবাকে অর্থাৎ জনাব ইমতিয়াজ চৌধুরীকে দেখেছো কখনো? আমি কিভাবে দেখব? উনি বহু বছর পূর্বে বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন। আচ্ছা, তোমার বড় বোন এবং ছোট বোন কি সেম তোমার মতো? মিতু কিছুটা, এখন এর মতো না। কিশোরী বয়সে যেমন ছিলাম তেমন। মানে মারামারিতেও নেই তো? কি বলছে এসব? না, তোমার আর ইনারের মধ্যে একটা মিল আছে, তাই জিজ্ঞেস করছি। জানার জন্য যে কেবল তোমাদের দুইজনের মধ্যেই এমন মিল আছে না, তোমাদের সবার রক্তেরই এমন আছে। এমন কি আছে তা তো বলবে। গুন্ডিপনা, দুইজনের রাগ, হুমকি, মায়ের দেবার স্টাইল সেম। কেবল ইনারা হাসি খুশি মেজাজের, আর তুমি একটু ভয়ানক। মায়া চোখ ছোট করে তার দিকে তাকায়। তোমার কি নিজের মুখের নকশা পরিবর্তন করার ইচ্ছা আছে? জোহান জোরপূর্বক হাসে। সরি? গুড। গন্তব্যে পৌঁছাতে তাদের প্রায় 40 মিনিট লাগে। গাড়ি থেকে নামার আগে মায়া তার মাথায় ওড়না দিচ্ছিল। কি করছো? জোহান জিজ্ঞেস করে। দাদি দেখলে? জোহান তার কথা কেটে নিজেই বলে, জ্ঞান দিয়ে মাথা খারাপ করে দিবে। মায়া মাথা নাড়ায়। উত্তর হ্যাঁ। জোহান তার অসহায়তা দেখে না হেসে পারে না। তারা নেমে দেখে আজমল সাহেব বাগানে পেটিওর নিচে বসে আছে। সেখানে বসে গল্প করছেন কারো সাথে। দরজা দিয়ে ঢোকার সাথে সাথে আজমল সাহেবের নজর পড়ে তাদের ওপর। সে উঠে দাঁড়িয়ে বলে, আরে আজকে তো শুভ দিন দেখছি, ঘরের 2টা মেয়ে একসাথে এলো। তখন ইনারাও পেছনে তাকায়। তাদের দুজনকে দেখে একগাল হেসে হাত নাড়ায়, হাই দেয় তাদের। জোহান তাকে দেখে বলে, তোমাকে আজকে এখানে এক্সপেক্ট করিনি। তোমাকে এখানে দেখাটা বেশি অবাক করার মতো, তাও? সে মায়ের দিকে তাকিয়ে বাকিটা বলে, তা বিশেষ কারোর সাথে। এই সপ্তাহ থেকে কাজ যে শুরু। মায়া গতকাল বলল এখানে আসবে, তাই ভাবলাম আমিও ঘুরে আসি। সে আজমল সাহেবকে দেখে সালাম দেয়। সালাম নিয়ে তাকে বসতে বলে আজমল সাহেব। তারপর মায়ের কাছে যে বলে, তুই এত শুকিয়ে গেলি কেন? খাবার খাচ্ছিস না ঠিক মতো? এমনি দৌড়াদৌড়ি বেশি হচ্ছে তো। দাদি কোথায়? তোর দাদি তো রান্নাঘরে। দাদি আর রান্নাঘরে? বিস্ময়ের সুরে জিজ্ঞেস করে মায়া। কিন্তু কেন? মিষ্টি কিছু বানাতে গেছে। আর তুমি দিয়েও দিলে, তাও একা? যদি কোনো অঘটন ঘটে? সভ্য আছে তার সাথে। ও বলেছে মাকে কাজ করতে দিবে না, নিজেই করবে আর খেয়াল রাখবে। তারপর আমাদের বের করে দিল। সভ্য এসেছে? জোহান জিজ্ঞেস করে। ওই বাড়ি থেকেই ঘুরে আসলাম। সভ্য রান্না করছে? তুমি শিখে নাও, না হলে এই যুগে বউ পাবে না। থাক, সিঙ্গেলই ভালো আছি। ইনারা মায়ের দিকে তাকে বলে, তোমার কি খবর? ভালো। তারপর সে আজমল সাহেবকে বলে, আমি দাদিকে দেখে আসছি। তারপর সেখান থেকে চলে যায়। আজমল সাহেবও যায় তার সাথে। ইনারা জোহানের দিকে তাকে জিজ্ঞেস করে, ও কি সারাক্ষণ এমনি থাকে, মুখ অফ করে? সে মুখ ফুলিয়েও দেখায়। জোহান হেসে বলে, নতুন কারোর সাথে দেখা হলে একদম এভাবেই থাকে। তাহলে তোমার সাথে ফ্রি হলো কিভাবে? আমার চর্ম থেকে কে বাঁচতে পারে? কথাটা শুনে ইনারা মুখ বানালে জোহান সত্যিটা বলে, ওর লাইফের সবচেয়ে ক্লোজ ওর বন্ধুরা। আর বন্ধুদের সাথে বন্ধুত্ব করার পর সময় কাটাতে কাটাতে ফ্রি হয়ে গেছি। নর্মালি রাক্ষসীর মতো বিহেভ করলেও মন নরম আছে। তাহলে আমি কিভাবে ফ্রি হব? ওর বন্ধুদের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে নাকি? আই থিঙ্ক ইমোশনাল ব্ল্যাকমেল কাজ করবে। ওকে, গট ইট। কিছুক্ষণের মধ্যে একজন এসে তাদের ভিতরে ডাকে। দেখে সভ্য টেবিলে সবার জন্য কড়াই থেকে বাটিতে গাজরের হালুয়া বাড়ছে। জোহান বলে, কি ব্যাপার? শ্বশুরবাড়ি এসেও তোর বউয়ের জন্য রান্না করছিস?
সভ্য জোহানকে দেখে বলে, দাদি করেছে সব, আমি শুধু খেয়াল রেখেছি। আর আমার বউকে চাচার সাথে গল্প করতে পাঠিয়েছি। তোর কি খবর? আর তোর অ্যালবাম নাকি বের হচ্ছে, প্রিপারেশন ভালোভাবে নিচ্ছিস তো? নিউজটা দেখে অনেক খুশি হয়েছি। সভ্য যে জোহানের সাথে গলা মেলায়। থ্যাঙ্কস ব্রো, তুই সময় বের করিস। আবার আগের দিনের মতো পঞ্চেশ্বরীর একটি অ্যালবামও বের করব। আজমল সাহেব আর হেল্পার রান্নাঘর থেকে আসে রসগোল্লা, লাড্ডু, পিঠা, চমচম আরও মিষ্টি নিয়ে। সেও রান্নাঘর থেকে আসতে আসতে বলে, ও কি আর যেমন সময় পাবে? এখন তো আরও বেশি ব্যস্ত হয়ে যাবে। মানে? জোহান জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় সভ্যর দিকে। এমন সময় সেখানে আসে মায়াও। দাদিকে আরাম করার জন্য শুয়ে এসেছি। কি হয়েছে দাদির? সব ঠিক আছে তো? ইনারা প্রশ্ন করে। দাদি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না, তাই একটু শরীর খারাপ লাগছিল। আমি বলেছিলাম কিছু করতে না, তবুও কথা শুনলো না। আমি যে দেখে আসছি, উনি ঠিক আছে, জাস্ট আরাম করছে, এত চিন্তার কিছু নেই। মায়া বসে আবার টেবিলে দেখে মুখ বানিয়ে বলে, শাশু এত মিষ্টি কেন? আমাকে ডায়াবেটিস দেওয়ার প্ল্যান আছে নাকি? মিষ্টি বেশিরভাগ এনেছে সভ্য ও ইনারা খুশির খবর দিতে। আর খুশির খবর শুনে তার দাদি নিজের হাতে মিষ্টি বানানোর জেদ ধরল। জোহান বলে, 1 মিনিট, কি এমন খুশির খবর? সভ্য এবং ইনারা একে অপরের দিকে তাকায় আর মুচকি হাসে। জোহান তাদের এভাবে দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে তোদের? সভ্য বলে, আমরা তোদের সবাইকে একসাথে আগামী সপ্তাহে বলতাম, বাট এখন যেহেতু আসিস তাহলে বলছি। সে গলা পরিষ্কার করে বলে, আমরা মা বাবা হতে যাচ্ছি। হোয়াট? জোহান দ্রুত এসে সভ্যকে শক্ত করে জড়িয়ে ধরে। তুই বাবা হতে যাচ্ছিস? সিরিয়াসলি? আই কান্ট বিলিভ ইট। সে আবার সভ্যকে ছেড়ে তার 2 গালে হাত রেখে ভালো করে মুখ দেখে গম্ভীর মুখে বলে, তুই এত বড় হয়ে গেছিস। কদিন আগে না তোকে প্রথমবার আমার ক্লাসে দেখলাম। আমরা একসাথে স্কুল, কলেজ সব কমপ্লিট করে ব্যান্ড তৈরি করলাম, আর তুই এখন বাবা হয়ে যাচ্ছিস। হোয়াট এভার, তুই বাবা হতে যাচ্ছিস দোস্ত, ওয়াও, বলে আবার জড়িয়ে ধরে তাকে। সভ্য তাকে এত খুশি দেখে বলে, তুইও তো মামা হতে যাচ্ছিস দোস্ত, কংগ্রেটস। কথাটা শুনে জোহান তাকে সরিয়ে কাঁধে হাত রেখে গম্ভীর মুখে বলে, ভাই তুই কি চাস আর তো খুশির খবর শুনে তোকে একটা জোরে ঘুষি মারি? না তাই তো? এমন মজার করবি না। আঙ্কেল তো ঠিক আছে, এই মামা টামা বলে মাথার স্ক্রু ঢিলা করার দরকার নেই। মায়ার তাদের কাণ্ড দেখে হাসি আসছিল। সে হাসি চাপা দেওয়ার জন্য একটা মিষ্টি নেয় খাবার জন্য। তখন ইনারা মুখের সামনে এসে একগাল হাসি নিয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। মায়া বুঝতে পারে না প্রথমে কি চাই, জিজ্ঞেস করে সে। ইনারা তবু তার দিকে সে হাসি মুখে তাকিয়ে থাকে। মায়া কি করবে বুঝতে পারে না। সে আমিতো করে বলে, অভিনন্দন। তারপর মিষ্টিটা তার দিকে এগিয়ে দেয়। ইনারা মিষ্টিতে কামড় দিয়ে তাকে জড়িয়ে ধরে। থ্যাংক ইউ সো মাচ। আমার খুব আফসোস ছিল, আমার কোনো বোন নেই। বোনের মতো বান্ধবী আছে, কিন্তু তবু অর্ধেক জীবন আমার পরিবারের জন্য আফসোস করেছি। আজ তোমাদের সবাইকে আমার এই খুশির দিনে সাথে পেয়ে ভালো লাগছে। মায়া এভাবে জড়িয়ে ধরাটা পছন্দ না। তন্নি ও মিতুকে ছাড়া সে কাউকেই জড়িয়ে ধরতে দেয় না। তাই তার একটু অস্বস্তি লাগলেও ইনারার কথা শুনে সে সরিয়ে দেয় না। সে ইনারার জীবনের গল্পটা শুনেছে আজমল চাচার কাছ থেকে। তা ভেবেও সে আবেগী হয়ে যায়। তার সাথে কিছুটা নিজেও অল্প কিছুটা মিল খুঁজে পায়। ইনারার কোনো পরিবার ছিল না, আর তার পরিবার থেকেও না থাকার মতো। তাই সে দ্বিধাবোধ করলেও ইনারার কাঁধে হাত রেখে এবার মন থেকে বলে, মা হবার অভিনন্দন রইল। মায়ের কথা শুনে ইনারা খুশি হয়। সে বুড়ো আঙ্গুল দেখে জোহানকে ইশারা দেয়, কাজ হয়ে গেছে। তারপর ঠোঁট নাড়িয়ে থ্যাংক ইউ জানায়। জোহান তার জবাবে মাথা নাড়ায়। সভ্য এসব দেখে কিছুই বুঝতে পারছিল না। সে জোহানকে জিজ্ঞেস করে, কি হচ্ছে এসব? তেমন কিছু না, জাস্ট ইনারা জিজ্ঞেস করছিল মায়ের সাথে কিভাবে বন্ডিং তৈরি করবে। তো আমি বললাম ইমোশনাল ব্ল্যাকমেল করতে। ইজি পিজি। তোর এক একটা আইটেম আমার কপালে পড়ছিস। বাট দোস্ত, আমার বিশ্বাস হচ্ছে না তুই বাবা হতে যাচ্ছিস। এতটুকু একটা পুস্কি বা পুস্কু আসবে, আর ওকে নিয়ে আমাদের ছোটবেলার মতো সারাদিন ফুটবল খেলবো, ক্রিকেট খেলবো, গান শিখবো, আর তুই মজার মজার রান্না করবি, আমরা খাবো। মা জিজ্ঞেস করে, আর পড়া?
ওসব বোরিং জিনিস না করলেও সমস্যা নেই। তোমার সাথে তো ছাড়াই যাবে না, না হলে একদম নিজের মতো করে ফেলবে। আমার মতোই তো হওয়া দরকার। সে নিজের জ্যাকেট ঠিক করে বলে। আমার মতো হলে আশেপাশের সবাই ক্রাশ খেতে থাকবে। তোমার তো ক্রাশ ছিলাম, তাই না? কথাটা শুনে মায়ের গাল লাল হয়ে গেল। সে আমতা আমতা করে বলে, তো তোমাকে না বলেছি সেটা ছোটবেলার কথা, তখন আমার চয়েস খারাপ ছিল, এছাড়া কিছুই না। জোহান এসে তার পাশে বসে বলে, তোমার চয়েস তখন খারাপ ছিল না, এখন খারাপ হয়ে গেছে। সে সভ্যর দিকে তাকে বলে, জানিস ওর গানের গলা এত সুন্দর অথচ গান গাইতেই রাজি না। তাই সভ্য মায়াকে প্রশ্ন করে। উত্তরটা দেয় জোহান, তো আর কি বলছি, রাঙামাটিতে ওর গান 2বার শুনেছি। আর ব্রো, ট্রাস্ট মি, ওইটা বেস্ট সময় ছিল রাঙামাটি ট্রিপের। আর রাঙামাটি ট্রিপটা বিগত কয়েক বছরের বেস্ট সময় ছিল আমার জন্য। আর জানিস ওখানে কি হয়েছে? কি? যে ছেলের বিয়ে ছিল তাকে যে ধলাই দিয়েছে মায়া। কেন? ইনারা মায়াকে জিজ্ঞেস করে। মায়া আবার নিজে উত্তর দেয়, নিজের বিয়েতে আমার ওপরে লাইন মারছিল, এর ওপর টাকার জন্য বিয়ে করছিল মালাকে। মালা আমার ফ্রেন্ডের বোন, যে উত্তম মাধ্যম দিয়েছি, এরপর আর কারো দিকে খারাপ নজরে তাকাবেও না। সভ্য সবার হাতে গাজরের হালুয়ার বাটি দিয়ে নিজেও একটা নেয়। মায়ের কথা শুনে বলে, তোমরা আসলেই বোন? 2-3 মাস আগে এই ম্যাডাম একজনের অফিসে ঢুকে তার নাক ফাটিয়ে দিয়েছে। তো মারবো না, আমার বান্ধবীকে সিট করেছে, গ্রেট জব। মায়া তাকে বাহবা দেয়। জোহান বলে, আমিও আসার সময় তাই বলছিলাম, দুইজনে গুন্ডিপনে সেম। মায়া তার দিকে ফিরে তাকায় সরু চোখে। আমি তাও যতটুকু মেরেছি, তারপর যে এক ঘুষি মেরেছে তাতে ওর নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে গিয়েছিল। ও ডিজার্ভ করত। তোমাকে খারাপভাবে ধরার সাহস কোথায় পেল ও? আমি তো আরও মারতাম, কিন্তু তুমি আটকালে আর তুমি আমাকে উল্টো বকা দিলে। আবার এক কথা, আমি তো তোমার কথাই চিন্তা করছিলাম। ভাগ্য যে ওই ব্যাপারটা ওখানে শেষ হয়ে গেছে। কথাটা পাবলিক জানলে তোমার কত সমস্যা হতো। তাদের এমন কথাবার্তা শুনে সভ্য এবং ইনারা একে অপরের দিকে তাকায়, ইশারায় কিছু কথা আদান প্রদান করে। খুব কষ্টে নিজের হাসি চাপা দেয়। তাদের কথা বলতে বলতে সন্ধ্যা হয়ে যায়। তারপর রওনা দেয় তারা নিজ বাসার উদ্দেশ্যে। 1 মাস পর সূর্যের মিষ্টি রোদ্দুর জানালার ফাঁক দিয়ে রুমে প্রবেশ করার পর ঘুম ভাঙে সুরভির। সকালে উঠে নামাজ পড়ে কিছু চা বানিয়ে এসে বসে টিভির সামনে। সকালের নিউজে দেখে সে ধর্ষণের কেসে ছেলেদের মধ্যে আর একজনও হাসপাতালে ভর্তি, তার উপর অ্যাসিড দিয়ে অ্যাটাক হয়েছে। তার ছবি দেখে রুহ কেঁপে ওঠে সুরভির। তার মাথা, মুখ থেকে গলার নিচ পর্যন্ত শরীরের সব গলে গেছে। সে সাথে সাথে টিভি বন্ধ করে দেয়। ভেবে পায় না হঠাৎ করে একের পর এক ছেলের সাথে কিভাবে এমনটা হচ্ছে। আর ছেলেটার সাথে এমন কিছু করার সাহস কার হলো? রিফাত ছেলেটা একজন নামকরা উকিলের ছেলে। তার নামে এর পূর্বে কেস দাখিল করা হয়েছে, কিন্তু কখনো তার কিছু হয়নি। আর এর কোনো প্রমাণ নেই, তাও কিভাবে সম্ভব? তাইফার সাথে সুরভি ও রিফাদের অতীত সম্পর্কে ঘটেছে। তার প্রথম কেস ছিল যখন সে একটি মেয়ের মুখে অ্যাসিড নিক্ষেপ করেছিল, কিন্তু খুব সহজেই সে মুক্তি পেয়ে যায়। অবশ্যই তার বাবা তাকে 2 দিনের বেশি জেলে থাকতে দেননি। সে বেশিক্ষণ টিভি অন না রেখে অফিসের জন্য তৈরি হতে শুরু করে। সে অবশেষে নতুন অফিসে জয়েন করেছে 2 সপ্তাহ হলো। সে সকালে তৈরি হচ্ছিল অফিসে যাওয়ার জন্য। তার মা খাবারের জন্য ডাকছিল বারে বারে। ঘড়ি নেওয়ার জন্য ড্রয়ার খুললে সেখানে শুকনো বেলি ফুলের দেখা পায়। তার মনে পড়ে সেই রাতের কথা, যখন অভ্র তার বেনি এবং হাতে রিংয়ে ফুল গুজে দিয়েছিল। কথাটা মনে পড়ে তার মেজাজও খারাপ হয়। মাঝখানে প্রায় প্রতিদিন ফোন দিয়ে তাকে বিরক্ত করলো। বিগত 4 দিন ধরে অভ্রর কোনো খোঁজই নেই, একটি বারও ফোন দেয়নি এই কয়দিনের মধ্যে। সে অভ্রর কথা মাথা থেকে ঝরিয়ে বাসা থেকে বের হয়ে গেল নাস্তা খাওয়া ছাড়াই। নাস্তা খেতে গেলে তার আবার দেরি হয়ে যাবে। সে বের হয়ে রিক্সায় উঠতেই কল আসে অভ্রর। প্রথমে সে কল কেটে দেয়, কিন্তু দ্বিতীয়বার অভ্র কল দেয় কলটা ধরে। সে কিন্তু কিছুই বলে না। অভ্র জিজ্ঞেস করে, দ্বিতীয়বার কল ধরতে হলে প্রথমবার কাটলে কেন? আমার ফোন, আমার ইচ্ছা, আমি যা ইচ্ছা তাই করব। কিন্তু তুমি তো আমার বাগদত্তা। দেখুন মিস্টার অভদ্র, এসব কথা আমাকে বলতে আসবেন না। আমি আপনার কেউই হই না। এইসব তো নাটক। তাহলে আমি কল না দেবার কারণে
তোমার মেজাজ খারাপ কেন? অভিমান করেছো বুঝি? আমি আপনার ওপর অভিমান করব কেন? কোন দুঃখে? তুমি মিথ্যেটাও ভালোভাবে বলতে পারো না? তাহলে বলো কোন দুঃখে শুনি। সুরভি কিছু বলে না। অভ্র নিচে থেকেই বলে, সকালে কিছু খেয়েছো? অফিসে যেয়ে কিছু খেয়ে নিব। আমার বাসা তো তোমার অফিসের রাস্তায় পড়ে। এসো, আমি বানিয়ে খাওয়াচ্ছি। বহু সময় আছে দেখছি আপনার কাজে। কাজটা বাদ দিয়েছেন নাকি? তোমার জন্য সময় আছে। সুরভি ভেংসি কেটে বলে, এ কারণেই তো গত 4 দিনে একবারও কল দেননি। কথাটা বলে দাঁত দিয়ে জিহ্বা কেটে সে তারপর নিজের কপালে হাত রাখে। অভ্র হেসে বলে, তাহলে মিস সুরভি আসলে অভিমান করেছিল। আমার অফিস এসে পড়েছে, রাখছি। ট্রেনের শব্দ আসছে মানে অর্ধেক রাস্তাও যাওনি, এখনো তোমার বাসার কাছে। আপনার এদিকেও ধ্যান থাকে? কিছু মানুষের সব দিকে ধ্যান রাখতে হয়, তাকে নিখুঁতভাবে দেখতে হয়, তার হাসির কারণ হতে হয়, তার দুঃখের কারণ জানতে হয়, দূর থেকে হলেও তার খেয়াল রাখতে হয়। বাহ, আপনি দেখি কাব্য শিখে যাচ্ছেন, 2 দিন পর কবি হয়ে যাবেন। অভ্র হাসে। সুরভি বলে, আচ্ছা শোনেন, আমার এখন আসলেই ফোন কাটতে হবে, রাস্তায় একটু কাজ আছে, কিছু কাগজ ফটোকপি করতে হবে। আচ্ছা তাহলে রাতে আবার কল দিব, বেশি অপেক্ষা করাবো না। এভাবে বলছেন যেন আপনার সাথে কথা না হলে আমার জান বেরিয়ে যায়, রাখছি। সে কল কেটে রিক্সা থেকে নামে তার কাজের জন্য। অফিসে যাওয়ার পরই তার ডাক পড়ে। সিনিয়রের কেবিনে যাওয়ার পর সে জানতে পারে জনাব তৌফিক আসছে 2 দিন পর তাদের অফিসে ইন্টারভিউয়ের জন্য। সে অবাক হয়ে কথাটা শুনে, কারণ জনাব তৌফিক সহজে টিভিতে আসেন না। তবু সে কথা না বাড়িয়ে নিজের ডেস্কে এসে বসে। কাজের মাঝখানে তার অভ্রর কথা মনে পড়ে। তার আজকের কথাটা মনে ধরেছে সুরভির। সে একাই হাসে। হঠাৎ তার আর একটা জিনিস মনে পড়ে। এমন কথা সে আগেও শুনেছে বা পড়েছে। সে ফেসবুকের এক পেজে ঢোকে, স্কাই টাউন নক্ষত্র। এটা নক্ষত্রের বাংলা পেজ ছিল এককালে। এই পেজের সর্বপ্রথম কথা হয় তার নক্ষত্রের সাথে। এর পূর্বে সে ওয়েবসাইটে কেবল ইংরেজিতে লেখা দিত। সে সবসময় তা পড়ত, কিন্তু এই পেজের দ্বারা সে জানতে পারে স্কাই টাউন বাঙালি। তারপর সে এমনিতে মেসেজ দিয়েছিল পেজে। 3 মাস পর রিপ্লাই আসে। তারপর থেকে তাদের প্রতিনিয়ত কথা হতো। একসময় ভালো অনলাইন বন্ধুত্ব হয়ে ওঠে তার নক্ষত্রের সাথে। আর আজ 3 বছর ধরে এই পেজটি ফাঁকা। সে পেজে খোঁজার কিছুক্ষণের মধ্যেই কথাটা পায়। প্রিয় মানুষের সব দিকে ধ্যান রাখতে হয়, তাকে নিখুঁতভাবে দেখতে হয়, তার হাসির কারণ হতে হয়, তার দুঃখের কারণ জানতে হয়, দূর থেকে হলেও তাকে ভালোবাসতে হয়। আমি ভালোবাসা কাকে বলে জানি না, কিন্তু আমি আমার প্রিয় মানুষটার স্থানে অন্য কাউকে রাখতে পারি না। লেখাটা দেখে সুরভির মন খারাপ হয়ে যায়। সে ভেবেছিল অভ্র কথাটা নিজের মন থেকে বলেছে, কিন্তু সে তো তার বন্ধুর কথাটাই নকল করে বলে দিল। সুরভি হতাশার নিঃশ্বাস ফেলে। তার আগের পোস্টটা পড়ে, আজ একটি শুভ্রকন্যার দেখা পেলাম। শুভ্র রঙে তার ঝলক থেকে চোখ সরাতে ভীষণ কষ্ট হচ্ছিল এই মনটার। তার আশেপাশে যেন বেলি ফুলের সুগন্ধি মম করছিল। ওকে প্রথম দেখে আমার নিঃশ্বাস আটকে আসছিল। মনে হচ্ছে তার প্রেমে পড়ে গেছি, কিন্তু বুঝতে পারছিলাম না এটা কি প্রথম দেখার প্রেম, নাকি এতগুলো বছর রাত জেগে কথা বলার প্রেম। সুরভি পুরনো কথাগুলো পড়ে হাসে। তারপর তার ইনবক্সে যায়। তাকে 6 মাসে 1000টা মেসেজ করেছিল সে, একটার উত্তর পায়নি। তারপর 2.5 বছর ধরে কোনো মেসেজ দেয়নি সে, আজ দিল। তবে সোজা কোনো কিছু লেখেনি, লিখেছে, আমি জানি অভদ্র আপনার খুব কাছের বন্ধু। আপনার সাথে যখন দেখা হয়েছে তখন কি আপনি ওনার এত প্রশংসা করেছিলেন? উনি তো এত প্রশংসার যোগ্য না। জোহানের অ্যালবামের কাজ চলছে, তার রেকর্ডিং চলছে কয়দিন ধরে। আজও রেকর্ডিং হবার পর মায়া আসে। তাকে দেখে জোহান গান বন্ধ করে দেয়। কম্পোজার উঠে দাঁড়ায়। ম্যাম, আপনার কাজ আছে বলে আমি এসে পড়তাম, আপনি কষ্ট করে এলেন কেন? আপনার কি কাজ করছেন তা দেখতে হবে না? আপনি তো রেকর্ডিং হবার পর সব দেখেন ম্যাম। রেকর্ডিং শেষ করে আপনাকে 2 দিন পরেই শোনাতাম। এই অ্যালবামটা তো আমাদের কোম্পানির জন্য গুরুত্বপূর্ণ, তাই আমি নিজে এসেছি। সে কাঁচের গ্লাসের ওপারে তাকে জোহানকে ইশারায় গান শুরু করতে বলে। মায়া হেডফোন কানে দিয়ে প্রথমটুকু শুনে তারপর জোহানকে থামিয়ে তার কাছে যায়, বলে,
আমার মনে হচ্ছে তোমার ভারী কণ্ঠ এই গানে ভালো লাগবে, আর কোরাসে হাই নোট দিলে মানাবে। সো সেন্স করো, আজ এটা রেকর্ড না হলেও সেন্স করো। ও ওকে ম্যাম, যে আপনার হুকুম। ফুল অন বস মুডে আছেন দেখছি। এটা আমার কাজ, আমি আমার কাজের সাথে কম্প্রোমাইজ করি না। আচ্ছা, তোমার মেন গানের জন্য একজন ফিমেল সিঙ্গার লাগবে তো? তুমি বলেছিলে তোমার একজন পরিচিত আছে, তুমি তাকে নিতে চাও। সে কোথায়? গতকালই তোমার প্রধান গানের রেকর্ড হওয়ার কথা ছিল। আমার রুটিনের বাইরে কাজ একটু পছন্দ না। রিল্যাক্স মায়া, এত হাইপার হওয়ার কিছু নেই, সময়ে সব শেষ হবে। মায়া মাথা নাড়ে, তারপর বলে দুপুর হয়েছে, লাঞ্চ ব্রেক নিয়ে নাও। তারা কাছের দেয়ালের বাইরে বের হবার পর মায়া সবাইকে জানায়, আমি সবার জন্য বাহির থেকে লাঞ্চ এবং কফি আনিয়েছি, এখন এসে পড়বে, খেয়ে তারপর কাজ করো। তারপর শেষ যেতে নিলে জোহান তার হাত ধরে নেয়। মায়া পিছনে তাকায়, কি হয়েছে? তুমিও আমাদের সাথে লাঞ্চ করো। আমি আমার জন্য আনাইনি, কিন্তু আমি তো এনেছি, মা দিয়েছিল, আই থিঙ্ক তোমার ওটা বেশি ভালো লাগবে। মায়া মৃদু হাসে। কিছুক্ষণের মধ্যে সবার জন্য খাবার আসলে সেও বসে সবার সাথে। জোহান মায়াকে তার মায়ের হাতের খাবার দেয়। সে জানে মায়ের ঘরের খাবারই বেশি ভালো লাগবে। সে বেশিরভাগই বাইরের খাবার খায়, তাই ঘরের খাবারের মূল্য তার কাছেই সবচেয়ে বেশি হবে। এছাড়া তার মায়ের হাতের খাবার তার সবচেয়ে বেশি পছন্দ, বিশেষ করে মিষ্টি খাবারগুলো। তাই সে তার টিফিন বক্স খুলে মায়ের সামনে দেয়। কেবল সি ফুড বাদে, তার সি ফুড থেকে অ্যালার্জি। তারপর সব কর্মীদের সাথে কথা বলতে শুরু করে। মায়া খেয়াল করে এখানে সবারই কথা বলার মতো কেউ আছে, সবাই খাওয়ার সাথে গল্প করছে। কিন্তু এখানে তার পরিচিত কেবল জোহান, কিন্তু সেও অন্যদের সাথে কথা বলছে, তার দিকে ধ্যানই নেই। যদি অন্যদের সাথে কথা বলতে হয় তাহলে তাকে থামালো কেন এখানে? সে বিরক্তি নিয়ে খাওয়া শুরু করে। দেখতে পায় জোহান তার খাবার থেকে মরিচগুলো সরিয়ে রাখে। মায়ের ঝাল তেমন একটা পছন্দ না। কথার মাঝেই তার বাহির থেকে আসা খাবার থেকে চিকেন কারি মায়ের খাবারের সাথে রেখে দেয়। তার চিকেন কারি পছন্দ। সে তাকায় জোহানের দিকে, মুচকি হাসে। জোহানের দৃষ্টিও তার দিকে নেই, অথচ সে এত কিছুর খেয়াল রাখছে। মায়ের ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটলেও তার গাল দুটো গোলাপি আভা ছড়িয়ে পড়ে। খাওয়ার সময় একটি মেয়ে ঢুকে তাদের রুমে। জোহান তাকে দেখে উঠে দাঁড়ায়, আর মেয়েটি দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে। জোহানও হাত রাখে তার পিঠে। দৃশ্যটা দেখে মায়ের বিশেষ ভালো লাগে না। মেয়েটি গায়িকা রিশা। কিছু বছর আগেও তার জনপ্রিয়তা আকাশ ছোঁয়ার পর্যায়ে ছিল। তখন কেবল জোহান ও রিশার সম্পর্কের কথা ছড়িয়েছিল সব স্থানে। রিশা জোহানকে ছেড়ে বলে, এত মাস পর দেখা হলো, কি খবর তোমার? এই তো অ্যালবামের টেনশনে ভুগছিলাম, এখন তুমি এসে পড়েছো, তাহলে টেনশন ফ্রি হতে পারবো। তোমার অ্যাডভাইস বেস্ট হয়। ওরা আমাদের সাথে গানে কাজ করছে, মিস মায়ের সাথে দেখা করো, আমাদের বস। রিশা মায়ের দিকে তাকে বলে, হাই। হ্যালো। মায়া উত্তর দেয়। একজন স্টাফ বলে, রিশা, আপনার একটা অটোগ্রাফ পাওয়া যাবে, আমরা আপনার ফ্যান। আমি তো এখন তোমাদের সাথে আছি, অটোগ্রাফ ফটোগ্রাফ সব নেওয়ার সময় পাবে। সে জোহানের পাশে বসে পড়ে। জোহান জিজ্ঞেস করে, লাঞ্চ করেছো? তোমার জন্য অর্ডার দেই। আমি খেয়ে এসেছি, আর খেলেও তোমার প্লেট দেখে 1-2 বাইট খেতে পারি। মায়া তাদের এভাবে দেখে মুখ বানায়। তাদের দিকে মাথা না ঘামানোর চেষ্টা করলেও তাদেরকে এতটা কাছে দেখে তার খাওয়ারে মন ভরে যায়। রেকর্ডিংয়ের সময় আসলে জোহানের গানের সময় সে রিশাকে নিয়ে ভেতরে যায়, যেন তার গান শুনে কোথাও ইমপ্রুভ করলে ভালো হবে বলতে পারে। তারা যাওয়ার পর সেখানের এক স্টাফ বলে ওঠে, গায়িকা রিশার সাথে জোহানের প্রায় 1 বছর সম্পর্ক ছিল না। আরেকজন তখন উত্তর দেয়, আমি তো এটা শুনেছিলাম যে ওরা বিয়ের জন্য প্রিপারেশন নিচ্ছিল, কিন্তু তারপর আর কিছুই হয়নি। সবাই ভেবেছিল এটাও গুজব। জোহান যখন নিজে বলছে রিশা ওর এক্স গার্লফ্রেন্ড, তখন কিছু একটা তো ছিল দুজনের মধ্যে। কথাগুলো শুনে মায়ের মেজাজ খারাপ হয়ে যায়। সে উঠে যেতে নিলে কম্পোজার বলে, ম্যাম গান কাজ শেষ হলে রুমে পাঠিয়ে দিও, আমার আরও কাজ আছে। সে বিরক্তি নিয়ে সেখান থেকে চলে যায়। রুমে যে দেখে তার ফোনে ইনারার কতগুলো কল এসেছিল। তার মেজাজ ভালো ছিল না বলে সে ফিরে কল দেয় না, কিন্তু ইনারার কল আবারও আসে। এবার সে কল ধরে। ফোনের ওপার থেকে ইনারা বলে, কতবার কল দিলাম, কল ধরছিলে না যে? আমি তো ভেবেছি তুমি আমার নাম্বারই সেভ করনি।
তুমি সেদিন নিজে আমার ফোন নিয়ে নাম্বার সেভ করে দিয়েছিলে। ও হ্যাঁ, ভুলে গিয়েছিলাম। আচ্ছা শোনো, আজ রাতে ফিরে আসো? না। কি কারণে বলছি তা তো শোনো। হয়েছে কি, সভ্যর আজ সন্ধ্যায় যেতে হবে জাপানে। মিটিং আছে, আমি বাবুসহ একা থাকবো কি করে? তোমার কাছের বান্ধবী আছেন একজন, ওর কাজ আছে তোমার শ্বশুরবাড়ির। তার কথা পূর্ণ হবার আগে ইনারা বলে সবে ঢাকার বাইরে আসতে সময় লাগবে। মায়া তার কাজ থামিয়ে কিছুক্ষণ ভেবে বলে, সভ্য কখন যাবে? ফ্লাইট রাত 10টায়, আগে দিয়ে বের হবে। আমি কাজ শেষে দ্রুত এসে পড়ব। ইয়ে, আমরা 2 বোন মিলে অনেক মজা করব। আচ্ছা তাহলে রাখি, তুমি এসো কিন্তু। আর জোহানকে আমার পক্ষ থেকে হ্যালো বলো। জোহানের নাম শুনে মায়ের আরও খারাপ হয়। সে তার পুরাতন বান্ধবীর সাথে অতিরিক্ত ব্যস্ত বলে সে কল কেটে দেয়। ইনারা কল রেখে তার পাশে বসা সভ্যর দিকে তাকায়। মিশন সাকসেসফুল। কি ড্রামাবাজ তুমি! আমি তো মাকে বলে রেখেছিলাম আজ মিটিংয়ে যেতে হবে, কিন্তু তুমি নিজে মানা করলে। মা কি ভাববে আমি কত খারাপ হাজব্যান্ড? বেবিসহ তোমাকে একা রেখে যাচ্ছি। আগে থেকে কাউকে বলিও না কতটা দায়িত্বহীন আমি। ইনারা তার দিকে তাকায়। তার মুখ নিজের দিকে ফিরিয়ে 2 গালে হাত রেখে বলে, কারো ভালো করার জন্য ভিলেন হতে হলে ব্যাপারটা মন্দ না। সভ্য ছোট চোখ করে তার দিকে তাকিয়ে থাকে। হঠাৎ করে তার ঠোঁটে ছোট একটা চুমু দিল। যা দুষ্টু, ইনারা বলে তার বুকে মাথা রেখে বলে, আমি খুব মিস করব তোমায়। চিন্তা করো না, মিটিং শেষ হতে আমি ফ্লাইট নিয়ে এসে পড়ব। আরে না, রেস্ট করে এসো। এমনিতেই দেরিতে ফ্লাইট বুক করেছো, যেন আমার সাথে থাকতে পারো। তোমার এখনই জাপানে থাকার কথা ছিল, বেশি দৌড়াদৌড়ি করলে অসুস্থ হয়ে যাবে। কিছুই হবে না। আচ্ছা আমি রান্না করে রেখেছি, বাহির থেকে উল্টাপাল্টা কিছু অর্ডার করে খাবে না, ওকে? আর টাইমে মেডিসিন নিবে। আমি ডাইনিং টেবিলে মেডিসিন রেখেছি খাবারের পাশেই। আরে আমি নিজের খেয়াল রাখতে পারবো, হুদাই পারা নিও না তো, যে নিজের প্যাকিং শেষ করো। তাই করি, দেরি হয়ে যাবে না হলে। সভ্য যেতে নিলে ইনারা তার শার্টের কলার ধরে নেয়। সভ্য তার দিকে তাকায় জিজ্ঞাসুক দৃষ্টিতে। আই লাভ ইউ, ইনারা বাচ্চামো মুখ করে বলে। সভ্য হাসে, তার কপালে চুমুখে বলে, আই লাভ ইউ মোর। মায়া আজ আগের দিন অফিস থেকে বের হয়। যেহেতু ইনারার বাসায় যেতে হবে, তাই সে ভাবছে বাচ্চার জন্য কিছু কেনাকাটা করে নিয়ে যাবে। সে অফিস থেকে বের হলে দেখে জোহান ও রিসাকে। জোহান জিজ্ঞেস করে, আজ এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছ? মায়ের নজর প্রথমেই পড়ে তার হাতের ওপর। রিসা তার কোনোয় হাত ঢুকে রেখেছে। নিজের অজান্তে তার মেজাজ খারাপ হয়ে গেল। সে জোহানের দিকে তাকিয়ে নজর সরিয়ে নেয়। ইনারার বাসায় যাচ্ছি। ইনারার বাসায়? ও, তোমার বন্ধু দেশের বাইরে যাচ্ছে? ও তো একা, তাই? বাহ, তোমরা তো ক্লোজ হয়ে গেছো, জানতাম না। ভালোই তো। তুমি তো একা যেতে পারবে না, আমি নিয়ে যাই। প্রয়োজন নেই, তুমি নিশ্চয়ই ব্যস্ত। সে যেতে নিলে জোহান তার হাত ধরে নেয়। বাকি কাজ আগামীকাল করে নেব, সমস্যা নেই। তখন রিসা বলে, পরে দেরি হয়ে যাবে জোহান, আমাদের ডিনার করতে আবার রেকর্ডিং করতে হবে। মা বলে, আমি ম্যাপ দেখে চলে যাব, ইনারা আমাকে লোকেশন পাঠিয়েছে। জোহান ভেবে আবারও মায়াকে বলে, তাহলে ডিনার করে আসি চলো, তারপর তুমি সেখান থেকে চলে যেও। মায়া ভেবে মাথা নাড়িয়ে সম্মতি দেয়। জোহান হাসি মুখে বলে, গ্রেট, তাহলে আজকের ডিনার আমার পক্ষ থেকে। তারা পাশের এক রেস্টুরেন্টে যায় খাবারের জন্য। ওয়েটার আসলে জোহান তার সাথে মায়া ও রিসা 2 জনের জন্যের অর্ডার দেয়। রিসা তার গালে হাত রেখে বলে, এত বছর পরও আমার ফেভারিট ডিশ মনে রেখেছ, ইমপ্রেসিভ। তারা 2 জন যখন কথা বলছিল তখন মায়া চোখ ঘুরিয়ে বিরক্তি নিয়ে মোবাইলে কিছু খোঁজ করে। সে ধ্যান সহকারে পড়ছিল। হঠাৎ করে জোহান তার পাশে এসে বসে। এত ধ্যান সহকারে কি দেখছো দেখি? তারপর তার ফোনে উকি মারে। মায়া হঠাৎ তাকে এত কাছে দেখে কিছু মুহূর্তের জন্য স্থির হয়ে যায়। তার বুকের স্পন্দন আবারও বাড়ে। আর তার দিকে তাকিয়ে থাকে বেহায়ার মতো কিছু মুহূর্ত ধরে। কিন্তু যখনই জোহান তার দিকে তাকায়, সে চোখ সরিয়ে নেয়। তুমি বাচ্চাদের নিয়ে এত কিছু দেখছো কেন? জোহান প্রশ্ন করে। বাচ্চাদের নিয়ে এত রিসার্চ কেন? ও, সে একটু সরে যায় অন্য পাশে। ইনারার বাসায় যাব তো, ভাবছি বাবুর জন্য কিছু জামা কাপড় নিয়ে যাই। ইনারা সবে 2-3 মাসের প্রেগনেন্ট, তুমি এখনই বেবি ক্লথ নিয়ে কি করবে?
যত যাই হোক আমি ফার্স্ট টাইম আন্টি হব, তাহলে ওর জন্য ফার্স্ট গিফট তো আমি কিনবো। সেই হিসেবে তো তাহলে তুমি মা হলে পুরো বেবি স্টোর কিনে ফেলবে। মা তখন কিছু বলে না, তার গাল দুটো কেবল গোলাপি হয়ে যায়। রিশা জিজ্ঞেস করে, তোমাদের মধ্যে কি কিছু চলছে? পাগল নাকি? একদম না, আমরা তো কেবল ফ্রেন্ড। জোহান মায়ের কাঁধে হাত রেখে বলে। মায়া তখন একবার তাকায় জোহানের দিকে, আবার তার কাঁধের দিকে। রিশা তখন বড় একটা নিঃশ্বাস ফেলে বলে, যাক, তোমাদের দেখতে পুরো কাপড় লাগছিল, ভাগ্যিস কিছু নেই, মানে আমার এখনো চান্স আছে। জোহান হেসে মায়ের কাঁধ থেকে হাত সরিয়ে টেবিলের উপর হাত রেখে রিশার কথার উত্তর দেয়, আমি এখন ভালো হয়ে গেছি, আগের মতো টাইম পাসে নেই। তাহলে তো আরও ভালো, এত হ্যান্ডসাম ছেলেকে ফুল লাইফের জন্য নিজের নামে করতে পারবো। জোহান তার কথা হাসিতে উড়িয়ে দেয়। এতক্ষণে খাবার এসে পড়েছে, সবাই খাচ্ছিল। খাওয়ার সময় মায়ের ঠোঁটের কোণে খাবার লেগে যায়। জোহান তার বুড়ো আঙুল দিয়ে তা পরিষ্কার করে দেয়। তার আঙুলের ছোঁয়া ঠোঁটে লাগতে কেঁপে ওঠে মায়া। তার বুকের ভেতর আবারও ধুকপুক হতে শুরু করে। রিশা বলে, জোহান, আমার জন্য একটু কোল্ড ড্রিঙ্ক নিয়ে আসবে? জোহান মায়াকে জিজ্ঞেস করে, তোমার কিছু লাগবে? মায়া মাথা নাড়িয়ে না করে। জোহান উঠে যায় কাউন্টারে। রিশা মায়াকে বলে, আচ্ছা মায়া, আমার কন্ট্রাক্ট শেষ হবে এই বছরে, আমি কি তোমাদের কোম্পানিতে যুক্ত হতে পারবো নাকি জানাইও তো? আসলে একটু আমার ভাগ্য আবার ট্রাই করতে চাই। সে জোহানকে দেখে কথাটা বলে। মায়ের কিছুটা অস্বস্তি বোধ করলে বলে, ঠিক আছে, জানাবো। এই যে আপনার জন্য কোল্ড ড্রিঙ্ক ম্যাম। জোহান রিসাকে গ্লাস দিয়ে বলে। রিসা তার হাত ধরে নিজের পাশে বসে বলে, এটা খেয়ে দেখো, অনেক টেস্টি। সে জোহানকে নিজের চামচ দিয়েই খাইয়ে দেয়। মায়ের তখন ভীষণ রাগ ওঠে। রাঙামাটির দিকে যাওয়ার সময় তো জোহান তার হাতে খাবার খাওয়ার জন্য এত বাহানা করেছে, আর এখন চুপচাপ খেয়ে নিল। সে উঠে দাঁড়ায়। আমার খাওয়া শেষ হয়ে গেছে, থ্যাংক ইউ ট্রিটের জন্য, আমি আসি, ইনারা হয়তো বাসায় একা। জোহানও উঠতে দেয়। আমি এগিয়ে দিয়ে আসছি, প্রয়োজনে আমি যেতে পারবো। সে নিজের ব্যাগ নিয়ে রওনা দেবার পূর্বে জোহানকে বলে, ইনারা তোমাকে হ্যালো বলতে বলেছিল। বলে সে চলে যায়, পিছনে তাকায় না আর। হনহনিয়ে বেরিয়ে নিজের গাড়িতে এসে বসার পর গাড়ির স্টিয়ারিংয়ে কতগুলো মারে নিজের রাগ কমানোর জন্য। তারপর গভীর নিঃশ্বাস ফেলে। তার জোহানের উপর ভীষণ রাগ উঠছিল, কিন্তু বুঝতে পারছিল না তার এমন কেন লাগছে। সে নিজেই নিজেকে বলে, জোহান অন্য কারোর সাথে হেসে কথা বলুক, তার হাতে খাবার খাক বা প্রেম করুক, আমার কি? আমার মেজাজ কেন খারাপ হচ্ছে? রাগ কেন উঠছে? কি হলো আমার? আমার কি মাথার কোনো সমস্যা হয়েছে, না মনের? আমি তো কিছুই বুঝতে পারছি না।